তাহলে আমরা HTML এ কয়েকটা ট্যাগ দেখেছি, সেটা হলো যে হেডিং ট্যাগ, ইমেজ ট্যাগ, প্যারাগ্রাফ ট্যাগ এবং লিঙ্ক ট্যাগ, তাই না? তাহলে আজকে আমরা লিঙ্ক ট্যাগটাও দেখবো, প্লাস আরও যে ট্যাগগুলো আছে, টেবিল ট্যাগ আছে, ডিপ ট্যাগ আছে, তারপরে কি বলে ইনপুট ট্যাগ আছে, লিস্ট ট্যাগ, এই ট্যাগগুলো সম্পর্কে আমরা দেখবো আজকে। তাহলে প্রথমে আমরা কি নিব? প্রথমে যে কোনো নামে একটা ফাইল নিব, HTML একটা ফাইল নিলাম, index.html নাম দিলাম এটা। তাহলে আমরা অবশ্যই HTML এর বেসিক স্ট্রাকচারটা লিখে ফেলবো। এই দেখেন, আমি কোড স্ট্রাকচার সুন্দর করার জন্য এইভাবে লিখতেছি যে যেহেতু HTML এর ভিতরে এটা আছে, হেড আছে, তাহলে হেড থেকে একটা ট্যাব দিয়ে আমি ভিতরে দিয়ে দিলাম। তাহলে আমার যখন অনেক হাজার হাজার কোড হবে, তখন আমি সহজেই বুঝতে পারবো যে কোন ডিপের আন্ডারে কোন ডিপগুলো আছে, বা কোন কন্ট্রিগুলো আছে, বা কোন এলিমেন্টগুলো আছে। ক্লিয়ার? আরও বুঝতে পারবেন, আরও যখন নেক্সট আগাবো তখন বুঝতে পারবেন। তবে আপনি এখন থেকে ট্রাই করবেন যতটুকু পারেন একটু সুন্দর, মানে লেখার, মানে আপনার কোডিংটা যাতে সুন্দর দেখা যায়, ইজিলি বোঝা যায় যাতে। এই যে এখানে দেখেন যে এই যে ডিপগুলো আছে, দেখছেন? ইজিলি বোঝা আছে এই ডিপের আন্ডারে এগুলো আছে, তারপরে এগুলো আছে, তারপরে এই ডিপ আবার আরেকটা ডিপ, এগুলো আন্ডারে সুন্দর দেখা যাচ্ছে, তাই না? এইভাবে আপনাদেরকেও করা লাগবে, তাহলে বুঝতে পারবো। আর যদি এই সবগুলো যদি একই লাইনে থাকতো, তাহলে বোঝা মানে সহজেই বোঝা যেত না যে কোনটার ভিতরে কী আছে, কোথায় কী আছে, অনেক কষ্ট হইতো আর কি। হেডের ভিতরে টাইটেল থাকবে, বিধায় টাইটেলটা একটা ট্যাব দিয়ে ভিতরে দিয়ে দেবে। তারপরে হেডের পরে কি থাকবে? বডি। আমাদের যত ট্যাগ বা লিস্ট বা এলিমেন্ট আছে ওয়েব পেজে যত কিছু শো করাবো, সব কিছুই এই বডির ভিতর থেকেই আমাদের শো করা লাগবে। এটা তো ক্লিয়ার সবাই? আচ্ছা, তাহলে আমরা গত ক্লাসে কী কী দেখছি? হেডিং ট্যাগ দেখছি। আমি আবার একটু রিভাইজ দিচ্ছি। হেডিং ট্যাগকে H1 থেকে শুরু করে H2 যে কোনো একটা ট্যাগের ভিতরে লেখা যেতে পারে। তারপরে কী ট্যাগ দেখছি? ইমেজ ট্যাগ দেখছি, ইমেজ। তারপরে SRC, যে ইমেজটাকে নিব আমরা, শো করাবো যে পেজে, সেই আমাদের কাজ হলে সর্বপ্রথম সেই ইমেজটাকে আগে সিলেক্ট করা লাগবে। মনে করেন যে ইমেজটাকে আমরা শো করাবো, তাহলে এখানে আমরা একটা IMG ফাইল করতে পারি, অথবা ইমেজ নামে এটাকে আমরা শো করাবো। তাহলে আমাদের ফোল্ডারের নাম দেবো প্রথমেই ইমেজ স্ল্যাশ এটা। ক্লিয়ার? এরপর আমরা শিখছি কি? প্যারাগ্রাফ ট্যাগ। হ্যাঁ, এটা ইমেজ ফরম্যাটে আছে, যদি থাকে সমস্যা নেই, না দিলেও সমস্যা নেই। ইমেজে আছে তো, এটা ওই ফরম্যাটে আছে ইমেজ। জেপিজি এবং জেপিইজির মধ্যে পার্থক্য আছে সেটা। দুইটাই যেহেতু HTML ওটাকে কাউন্ট করে নেয়, মানে ধরে নেয় যে এটা জেপিজি, কিন্তু তারপরেও পার্থক্য আছে। আপনি যদি দুইটাই দেন সমস্যা নেই। আমরা কিছু ডেমো টেক্সট দিয়ে দিই এখানে। ক্লিয়ার? জাস্ট কিছু টেক্সট এখানে দিয়ে দেবেন। এত টেক্সট যেমন এখানে দিস ইজ টাইটেল, আমরা না দিয়ে এখানে ডেমো টেক্সট দিয়ে দিয়েছি। বুঝতে পারলেন? ডেমো টেক্সট বলতে কি? এক্সাম্পল টেক্সট। তাহলে আমরা এইভাবে আস্তে আস্তে ইমেজটা আমাদের শো করা নেই। ইমেজেস না, হ্যাঁ ইমেজেস, এস আছে একটা। না, সেট করেছি জেপিইজি। দেখছেন? জেপিইজি লেখা লাগবে, না তা নাহলে ইমেজটা আসবে না। যেই ফরম্যাট আছে সেই ফরম্যাটে লেখা লাগবে। এখানে তো আছে এই ফরম্যাট জেপিইজি, দেখেন জেপিইজি, এই ফরম্যাটে লেখা লাগবে। আচ্ছা, তাহলে এটা গেল। আচ্ছা, লিঙ্কটা কি আরেকটু ক্লিয়ার হবে? লিঙ্কটা কীভাবে আরেকটা কাজ করে? যেমন আমাদের যখন একটা সাইট করবো, তখন আমাদের সাইটে কিন্তু অনেকগুলো পেজ থাকতে পারে। যেমন হোম পেজ থাকবে একটা, অ্যাবাউট আস পেজ থাকবে, কন্টাক্ট আস পেজ থাকবে, তারপরে কি বলে গ্যালারি পেজ থাকবে,
যদি আমরা HTML তে সাইড করি তখন প্রত্যেকটা পেজের জন্যই প্রত্যেকটা HTML ফাইল নেওয়া লাগবে। ক্লিয়ার? তারপর আমরা কি করব, সেই পেজগুলোকে আমরা লিঙ্ক করাই দেবো, একটার পর আরেকটা লিঙ্ক করাই দেবো। যেমন আমরা চাচ্ছি যে সাপোজ মনে করি যে এটা হলো আমাদের প্রথম পেজ, এখানে আমাদের অল্প কিছু টেক্সট আসছে, টেক্সট থাকার পর আমরা এখানে লিখে দিলাম এখানে একটা লিঙ্ক দিয়ে দিলাম যে এখানে আমরা যে লেখাটা লিখবো সেটাই শো করবে। ক্লিয়ার? আমরা এখানে দিয়ে দিলাম যে এই নিউজটার এখানে এতটুকু আছে, এখানে আপনি ক্লিক করেন তাহলে এই নিউজটার পুরো ডিটেলসটা দেখতে পারবেন, তাই না? আমরা যদি এখন রিলোড দিই তাহলে এটা আসলে ক্লিক হ্যাঁ ফর মোর ডিটেলস। এখন কাজ ক্লিক করলে কিন্তু কাজ করবে না কাজ করার কারণ কি? কারণ আমরা কোনো এই যে HREF এর মাঝে কোনো লিঙ্ক দিই আমরা। ক্লিয়ার সবাই? তাহলে আমরা এখন আমরা চাচ্ছি যে এটা হলো আমাদের আমরা সাপোজ ধরে নিই যে এটা হলো আমাদের শর্ট একটা নিউজ এবং এখানে ক্লিক হেয়ার আছে, ক্লিক হেয়ার ফর মোর ডিটেলস আছে, যে আমরা এখানে যদি ক্লিক করি তাহলে এই নিউজের আরও যে ডিটেলসগুলো আছে সেগুলো ওই পেজে শো করবে, তাই না? তাহলে আমরা কি করবো, জাস্ট আমাদের এখন আরেকটা HTML পেজ তৈরি করা লাগবে। ক্লিয়ার? তাহলে আরেকটা HTML পেজ আমরা তৈরি করে নিই। আমরা এটার নাম দিলাম readmore.html। readmore.html বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে তো এটি শো করাবো, তাই না? তাহলে এটা তো আমার আবার লেখা লাগবে HTML হেড বডি এটা লেখা লাগছে, তাই না? তাহলে আমরা এক কাজ করি, সময় বাঁচানোর সত্ত্বে আমরা এটাকে ডিলিট দিয়ে ইন্ডেক্সটা আছে না, এটাকে কপি করি, পেস্ট করে দিই, দিয়ে এটার নামটা চেঞ্জ করে দিই readmore.html। ক্লিয়ার? তাহলে এখন ইন্ডেক্স ফাইল আর readmore ফাইল কিন্তু একই ফাইল, দুটোই কিন্তু একই লেখা আছে ভিতরে, তাই না? তাহলে আমরা readmore এখন কিছু চেঞ্জ করে দিই। যেমন আমরা এখানে মনে করেন যে ফুল ডিটেলস দিয়ে দিলাম। এই readmore পেজ, এটা হলো readmore.html, এটা হলো index.html, এটা হলো হোম পেজ, এটা হলো readmore পেজ। ক্লিয়ার? তাহলে এটাতে আমরা যে ডিটেলস নিউজটা সেটা দিয়ে দিলাম, বা চাইলে আরও দিতে পারি, অনেকগুলো নিউজ দিলাম এখানে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে দেখেন এবার আমরা কি করব, আমরা যদি এখন ইন্ডেক্স পেজটা ওপেন করি, এখন যদি আমরা ক্লিক করি কাজ হবে? ওই পেজে যাবে না, কারণ আমরা এখনও লিঙ্ক দিইনি। আমরা যেই পেজটাতে তৈরি করলাম আমরা তো চাচ্ছি যে এখন এই পেজে ক্লিক করলে আমাদের যে ডিটেলস যে পেজটা করা হলো, readmore নামে যে পেজটা করা হলো, এই পেজটা ওপেন হোক, তাই না? এখানে অনেক ডিটেলস আছে। তাহলে আমাদের কি করা লাগবে, জাস্ট কিছুই না, এই পেজের যে নামটা আছে এই নামটা কপি করে আমাদের যে ইন্ডেক্স পেজ আছে যেটা এটা ইন্ডেক্স পেজ দেখা যাচ্ছে না, এই ইন্ডেক্স পেজে আমরা এখানে দিয়ে দেবো কি ওই পেজের নামটা readmore.html। অবশ্যই .html সহ দেওয়া লাগবে। আচ্ছা, এবার দেখেন সেভ দেই, আমাদের ইন্ডেক্স পেজটা না, এটা ইন্ডেক্স পেজ। আমরা এখানে চেক করে দেবো, কারণ আপনারা অনেক সময় এই ভুলগুলো সবারই হয়, নতুন অবস্থায় সবারই হয় যে কাজ করতেছেন এক পেজে, আপনার রিলোড দিচ্ছেন আরেক পেজে, দেখা যাচ্ছে যেটা চেঞ্জ করতেছেন সেটা শো করতেছে না, তখন কিন্তু মাথা গরম হয়ে যায়। তাই এই জিনিসগুলো খেয়াল রাখবেন যে আপনি এডিট করতেছেন কোন পেজে এবং শো করতেছেন দেখতেছেন কোন পেজে, এগুলো খেয়াল রাখবেন। আচ্ছা, এবার দেখেন রিলোড দেয় যদি, এবার দেখেন এই যে লিস্ট দিয়ে দেখেন এখানে সবাই খেয়াল করবেন যে লিঙ্কটা কিন্তু শো করতেছে, দেখেন readmore.html সবার শেষে যেখানে আছে। এখন যদি আমি ক্লিক করি তাহলে দেখেন আমাদের readmore পেজ, দেখেন readmore পেজটা চলে আসলো। আমরা readmore আরও একটু কাজ করি, এটা টাইটেল ভিজিট টাইটেল না দিয়ে দেই, আর readmore এখানে আমরা চেঞ্জ করে দিই আরও। তাহলে দেখেন এগুলো চলে আসছে এগুলো। ক্লিয়ার? তাহলে বুঝতে পারছেন যে একটা পেজ থেকে আরেকটা পেজ কীভাবে করবো। এখন যদি আমাদের অনেকগুলো পেজ থাকে, হোম, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, তাহলে এগুলো কী করবো, প্রত্যেকটা আলাদা পেজ করে নেবো, নিয়ে আমরা সেগুলোকে প্রত্যেকটা পেজের সাথে লিঙ্ক করাই দেবো। বুঝতে পারছেন ভাই আপনার?
বুঝতে পারছেন? সমস্যা নেই তো কোনো? সমস্যা থাকলে বলুন। হ্যাঁ, এখন যদি আমি আবার চাচ্ছি যে আমি আবার এখান থেকে ক্লিক করে ইন্ডেক্স পেজে ফিরে যাবো, তাহলে কি করবো বলেন, আপনারা একটু বলেন। আমরা ইন্ডেক্স পেজে দিচ্ছি রিড মোর পেজের লিঙ্ক, তাহলে আবার যে রিড মোর পেজ থেকে ইন্ডেক্স পেজে ফিরে যেতে চাই তাহলে কি করা লাগবে? হ্যাঁ, রিড মোর পেজে আমাদের ওই ইন্ডেক্স পেজের লিঙ্কটা রিড মোর পেজে দিয়ে দিব, অর্থাৎ এইটার লিঙ্ক দিলাম এই পেজে, এইটার লিঙ্ক দিলাম এই পেজে, মানে পুরো একটা লুপ। ক্লিয়ার? তাহলে রিড মোর পেজ কোনটা? এই যে এটা রিড মোর, তাই না? রিড মোর পেজে আমরা নাম দেবো কার? এই যে ইন্ডেক্স পেজটা, এখানে আমরা দিব index.html দিয়ে এবার সেভ দিই। এটা হলো আমাদের কি রিড মোর পেজ। একটা রিলোড দিয়ে নেই, যে চেঞ্জটা করলাম সেটা একটা রিলোড দিয়ে আমি করলাম। এখন যদি ক্লিক করি তাহলে দেখেন ইন্ডেক্স পেজ চলে আসবে, এই যে index.html। আবার যদি ক্লিক করি তাহলে রিড মোর ডট আছে, ক্লিক হেয়ার ফর মোর ডিটেলস। তখন তো এই লেখাটা রিড মোর পেজে তো আর এই লেখাটা থাকার দরকার নেই, তাই না? এটা আমরা চেঞ্জ করে দিই, হ্যাঁ, ব্যাক টু হোম পেজ। এখন ক্লিক করি তাহলে ব্যাক টু হোম পেজ। ক্লিক করি তাহলে দেখেন ক্লিক হেয়ার ফর মোর ডিটেলস, আমরা এটা ইন্ডেক্স পেজ, এটাতে ক্লিক করলে এটা হলো আমাদের মোর ডিটেলস। তাহলে লিঙ্কের ব্যাপারটা বুঝতে পারছেন? তাহলে এইভাবে যদি আমাদের অনেকগুলো লিঙ্ক থাকে তাহলে এইভাবে আমাদের কাজ করা লাগবে। আচ্ছা, তাহলে আমরা এবার দেখি টেবিল ট্যাগ। টেবিল ট্যাগ সম্পর্কে ধারণা আছে? টেবিল ট্যাগ আমরা যদি যাই একটা অফিসে কাজ করছেন কে কে? মাইক্রোসফট অফিস নিয়ে মানে একটু ধারণা তো আছে? হ্যাঁ, আমরা অফিস টেবিল তৈরি করি না অফিসে, মাইক্রোসফট অফিসে। আপনি একটু এদিক দেখেন কী করতেছেন, আপনি একটু মানে মনিটর দেখেন, পরে যখন আমি কাজ দেবো তখন দেখেন কিছু, তাহলে বুঝতে পারবো, তা নাহলে বুঝতে পারবো না। দেখা গেলো যে আমি যে জিনিসটা দেখাচ্ছি সেটা মানে কাজ করতে পারবেন না। আর প্র্যাকটিস এখনই করিয়েন না, আমি তো বলছি যে আমি যে যখন ক্লাসগুলো নিব তখন আগে ক্লাসগুলো আগে দেখবেন, তারপরে আমি সময় দেবো আপনাদের প্র্যাকটিস করার জন্য বা ওই কাজটা করার জন্য, তাহলে ইজি হবে। আর দেখা গেলো যে যখন আপনি কাজ করতেছেন আবার প্র্যাকটিস করতেছেন আবার দেখতেছেন, তখন মানে পয়েন্টটা মানে কোনো একটা পয়েন্ট একদম না বুঝলে সমস্যা হয়ে যাবে। আচ্ছা দেখেন, এই অফিসে যদি আমরা টেবিল তৈরি করি তাহলে কী করি? এখানে ভিজুয়ালি ইনসার্ট থেকে এখানে আমরা টেবিলে ক্লিক করে আমাদের যে কটা যে কটা কলাম দরকার সবগুলো আমরা এখান থেকে এভাবে নিতে পারি। আচ্ছা, এইগুলোকে কী বলা হয়? আচ্ছা, সাপোজ মনে করেন যে আমরা এখানে 6জনের জন্য আমরা চাচ্ছি যে আমাদের 6জনের নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, এই তিনটা জিনিস কালেক্ট করবো। তাহলে আমরা সেখান থেকে কী করবো? টেবিল ইউজ করবো। তাহলে টেবিলে আমাদের কয়টা কী লাগবে? 6জনের জন্য 6টা, এখানে আমরা মানুষ দিতে পারবো 5জন, বা 6জনের জন্য 6টা আমাদের কী লাগবে? রো লাগবে। আর কী কী নিব আমরা? প্রত্যেকটা রোর ভিতরে 3টে করে কলাম থাকবে, নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, তাই না? তাহলে আমরা এখানে যদি যাই ইনসার্ট, রো লাগবে কয়টা? 1 2 3 4 5 6টা। আর কলাম লাগবে কয়টা? 1টা 2টা 3টা। তাহলে এগুলোকে কী বলা হয়? রো। আমি দেখাই এগুলোকে বলা হয় রো, আর এই যে এগুলোকে বলা হয় কলাম। এই যে দেখেন এখানে এগুলো হলো কি? এগুলো হলো কলাম আর এগুলো হলো রো, যে আমি যে কটা রো নিব। তা এইভাবে এই হিসাবে এখানে করে লাভ নেই। এটা হলো রো আর এটা হলো কলাম, অর্থাৎ যেটা একদম মানে আড়া থাকে যেটা সেটা হলো কলাম। ক্লিয়ার? রো আর কলামে অনেকেই ঝামেলা হয়, আমাদের দিকে রয়েছে অবশ্যই। এটা মনে রাখেন যে রো 3 অক্ষর শুধু রো, কলাম একটা কিরকম একটা কলম মনে হয়। যাই হোক, এইভাবে একটু মনে রাখিয়েন কষ্ট করে, বা আপনারা যেভাবে বুঝেন ওইভাবে মাথায় ঢুকিয়ে নেবেন। যে কোনো একটা জিনিস যদি মনে না থাকে না, তাহলে সবসময় চিন্তা করবেন যে এটা কীভাবে মনে রাখা যায়, অন্য একটা এক্সাম্পল মাথায় ঢুকিয়ে নেবেন। তা আমি যেটা করছি যে রো 3টা ওয়ার্ড রো শুধু। কলামগুলো কেমন একটা মানে কলমের থাম্বা মনে হয়, এই যে ব্রিজ আছে না,
ব্রিজেই দেয়, ওগুলো ওগুলো মনে হয়। তা যাই হোক, ওইভাবে আর কি নিয়ে নিছি। তাহলে আমরা যখন তিনজনের সবার ইনফরমেশনগুলো এখানে রাখবো, তখন তাহলে আমাদের প্রথমে কী দরকার হবে, একটা টাইটেল দরকার হবে যে আমরা কী রাখছি। যেমন প্রথমে থাকবে কি নাম, তারপরে ফোন নাম্বার, তারপরে ইমেল অ্যাড্রেস, তারপরে নিচের দিক থাকবে সবার ইনফরমেশন এক এক করে। তাহলে এটা যদি আমরা এখানে করতে চাই, তাহলে এখানে আমরা কী লিখবো, প্রথমে লিখবো নেম, তারপরে লিখবো ফোন নাম্বার, তারপরে হলো ইমেল অ্যাড্রেস। এবার মনে করেন যে বলি, মনে করেন যে আমার নাম লিখলাম আগে, কারণ একটা ইয়ে দিয়ে দিলাম, ঠিক আছে, একটা জিমেইল দিয়ে দিলাম। তাহলে এখন ভাবে আপনার নামটা জন্য কী বলছিলেন, আপনার SAC জেড এ শিরান না শিরান। আচ্ছা, তারপরে মনে করেন তার ফোন নম্বর একটা দিয়ে দিলাম। তারপরে আপনার রাসেল, তারপর ওনার ফোন নম্বর একটা দিলাম। বা এইভাবে আমরা তারপরে আপনার জন্য কি আতিক, ফোন নম্বর দিয়ে দিলাম। আপনার নাম কি, সাব্বির, একটা ফোন নম্বর দিয়ে দিলাম। আর আপনার ইমেল অ্যাড্রেস মনে করেন যে এটা রাখলাম। তাহলে এটা আমরা কি করলাম, মাইক্রোসফট অফিস দিয়ে আমরা এই টেবিলটা তৈরি করলাম। এখন যদি আমাদের একটা টেবিলের দরকার হয় ওয়েব পেজে, তাহলে আমরা কী করবো, এই টেবিলটা কি ওইখানে কাজ করবে, ওইখানে কাজ করবে না। আমি আপনাদের প্রথমেই বলছি যে আমরা ওয়েব ডেভেলপমেন্ট যদি কোর্স শিখতেছি, এই ওয়েব ডেভেলপমেন্ট কোর্সটা হলো মানে ওয়েব ডেভেলপমেন্ট জিনিসটা হলো সম্পূর্ণ কোডিং। আপনি যেটাই দেখেন না কেন সেটা আপনাকে কোডিং করে শো করা লাগবে। আপনি যদি একটা টেক্সটের রং চেঞ্জ করতে চান, তাহলেও সেটা কোডিং করে চেঞ্জ করা লাগবে। ক্লিয়ার? তাহলে এই টেবিলটাতে এখানে আমরা যেরকম ভিজুয়ালি তৈরি করলাম টেবিলটা, আমাদের যখন HTML কাজ করবো তখন কিন্তু ভিজুয়ালে হবে না, তখন আমাদের কোডিং করে সব কিছু পাওয়া যাবে। দেখেন এই যে সেম টেবিলটা যদি আমরা এখানে করতে চাই, আমরা আরেকটা দিক নিই নাকি, আমরা এটাকে কপি করে নিই ইন্ডেক্সটাকে, এটার নাম দিলাম টেবিল.html। এর ভিতরে সবগুলো আমরা বাদ দিয়ে দিলাম, টেবিল ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। তাহলে আমরা যদি এই টেবিলটা এখানে নিয়ে আসতে চাই, তাহলে আমাদেরকে টেবিলের জন্য যে ট্যাগ হলো সেটাকে আমাদের টেবিলের ট্যাগে লেখা লাগবে। টেবিল শুরু করবো, অবশ্যই শেষ করবো, তারপরে টিআর দিব, তারপর টিআর দিয়ে ক্লোজ করবো, তারপরে এখানে আমরা টিডি দেবো। এটা আপনাদের মনে রাখা লাগবে, মুখস্থ রাখা লাগবে। এটা হলো টেবিল ট্যাগ। অন্যান্য ট্যাগ একটা হয়, এটা হলো তিনটা, একটা দুইটা তিনটা, এই তিনটার সংমিশ্রণে করা লাগবে। কারণ এখানে তিনটা হওয়ার কারণ আছে, এখানে আমাদের একটা টেবিলে কী কী থাকে, র থাকে, কলাম থাকে, তাই না? যার কারণে এখানে তিনটা আছে। তাহলে টেবিলটা হলো টেবিল, পুরো একটা টেবিল, তার ভিতরে কয়টা রো কয়টা কলাম সেগুলো টিডি আর টিআরের মাধ্যমে আমাদেরকে সিলেক্ট করা লাগবে। তাই এখানে টিআরতে বোঝায় র এবং টিডিতে বোঝায় কলাম। অর্থাৎ আপনি যদি একটা টিআর নেন তাহলে একটা র হয়ে গেল, একটা টিআর একটা টিডি যদি নেন তাহলে একটাই র হয়ে গেল। আমি একটা বর্ডার দিই সাপোজ বোঝার জন্য। এখানে আমি লিখলাম মনে করেন যে টেস্ট, আপাতত বোঝার জন্য দিচ্ছি এটা। তাহলে টেস্ট আছে কিন্তু টেবিল আকারে দেখাচ্ছে না, তাহলে সেটার জন্য আমি একটু CSS এর একটু কাজ করি। এটা আমাদের বোঝার আপাতত দরকার নাই, এটা এখনই মানে CSS, এটা CSS যেটা এখন যায়নি, আর জাস্ট এক্সাম্পল হিসেবে দিয়ে দিই। তাহলে টেবিলে চলে আসছি, আমরা একটা হোয়াইট দিয়ে দিই। এটা CSS দেখতেছি।
এখন ঠিক আছে না? আচ্ছা দেখেন, তাহলে এটা হলো আমাদের টেবিল। তার মানে দেখেন আমরা একটা রর ভিতরে একটাই টিডি নিচ্ছি, তার মানে একটাই কলাম নিচ্ছি, তাহলে সেটাই ভাবে আসছে। আমরা যদি এর ভিতরে দুইটা কলাম নিতে চাই তাহলে কী করবো? দুইটা টিডি নেওয়া লাগবে, কন্ট্রোল ডি। ক্লিয়ার? তাহলে এখন কী হবে বলেন তো? এটার নাম দিলাম টেস্ট 2। তাহলে দেখেন টেস্ট 1 টেস্ট 2 দুটো হয়ে গেল। আমরা যদি 3টা চাই তাহলে আরেকটা টিডি দেবো, আরেকটা টিডি দেবো। যদি 4টা চাই, যতগুলো টিডি নিব ততগুলো ওই রোর ভিতরে ততগুলো কলাম হয়ে যাবে। বুঝতে পারলেন? আচ্ছা এখন যদি আমরা এইরকম আরেকটা চাই, এই রোটা আবার নিচে চাই, তাহলে কী করবো? আবার টিডি টিয়ার নেওয়া লাগবে, টিয়ার, তার ভিতরে আবার এই জিনিসগুলো দেওয়া লাগবে। কন্ট্রোল সি আর কন্ট্রোল ভি। না না, আপনি বলছিলেন যে এর মধ্যে ট্যাগগুলোর মধ্যে ক্লিক করার পরে কন্ট্রোল ভি দিয়া। হ্যাঁ, যেই আপনি যদি কোনো লাইনকে কপি করতে চান, যেমন মনে করেন যে দিস ইজ টাইটেল, এই লাইনটাকে আপনি কপি করবেন, তার নিচে নিয়ে আসবেন, তাহলে জাস্ট কন্ট্রোল ডি চাপবেন, তাহলে চলে আসবেন। তাহলে দেখেন এই যে দেখেন চলে আসছে, কিন্তু আসছে। তাহলে যতগুলো আপনি টিডি নেবেন ততগুলো আপনাকে কপি করে ওইরকমভাবে দেওয়া লাগবে। ক্লিয়ার এটা? তাহলে বুঝতে পারছেন কীভাবে তাহলে আমরা এই স্টুডিও নিতে পারবো না, এই টেবিলটা করতে, এই টেবিলটা করতে পারবো না। যদি পারবো তারপর আবার একটু দেখাই। তাহলে এই যে 6টা যে রো নিলেন, 6টার জন্য 6বার টিয়ার করতে হবে। হ্যাঁ, যতবার নেবেন ততবার টিয়ার লিখতে হবে। তাহলে মনে করেন যে এটা আমরা নিচ্ছি যে নাম, রোল এবং ফোন নাম্বার। তাহলে এটা হলো আমাদের প্রথম রোতে কী থাকবে? নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস। নাম, ফোন নাম্বার, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, ইমেল অ্যাড্রেস। এবার যদি রিলোড দিই, নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস। এখন আমরা এই ইনফরমেশনগুলো ইয়ে করি, তাহলে এটাকে এই টেবিলটাকে কপি করি। ক্লিয়ার? এটা নাম দিলাম, তারপরে দিলাম ফোন নাম্বার, তারপরে দিই ইমেল অ্যাড্রেস। রিলোড দেই, তাহলে দেখেন চলে আসছে। এটা ক্লিয়ার? তারপরে বাকিগুলো একইভাবে বাকিগুলা আমি এই জিনিসটা সিলেক্ট করে, এই দেখেন এইটুকু সিলেক্ট করছি, এইটুকু সিলেক্ট করে এখন যদি কন্ট্রোল ডি চাপি তাহলে ওই লাইনটা কপি হয়ে আসবে যতটুকু সিলেক্ট করছি। এটা হলো সুবিধা নোট করে। তাহলে দেখেন চলে আসছে। এখন আমি নামগুলো চেঞ্জ করে দিই। এটা আছে, এটা চেঞ্জ করে দিলাম। চেঞ্জ করে দিলাম। ক্লিয়ার? তাহলে এইভাবে আসলে টেবিল করা লাগে। যখন আপনারা দেখেন না যে এই যে আমাদের সব স্টুডেন্ট ইনফরমেশনগুলো ডাটাবেসে জমা থাকে, সেখান থেকে কোয়েরি করার জন্য টেবিল ইউজ করা লাগে আসলে। মানে টেবিল ইউজ করাটা ইজি, টেবিলে আমাদের লাগবে। টেবিলটা যদি এখন দরকার নাই, যখন আপনারা বড় বড় কাজ করবেন ডাটাবেস নিয়ে, তখন টেবিলের কাজটা অনেক থাকবে। তো যাই হোক, যতটুকু বুঝলেন এটুকু বুঝলেই হবে। আর ওই লেভেলে গেলে আপনি এটা অটোমেটিক শিখে যাবেন। আমাদের এখন যেটা দরকার হবে ডিআইপিটা, এটা একটা ইউজ সবচেয়ে বেশি। আমরা ডিপ কাট সম্পর্কে তো আমি বলছিলাম একটু, মনে হয় না বলিনি? গত ক্লাসে একটু বলছিলাম, বলিনি না? ডিপ কাট একটু ইম্পর্টেন্ট। ডিপের আসলে ফুল মিনিংটা হলো যে ডিভিশন বলতে বোঝান? ডিভিশন বলতে কি? একটা অংশ ভাগ একটা, তাই না? যেমন আমরা প্রত্যেকটা সেকশনকে একটা করে ডিভিশনের ভিতরে রাখতে চাই, তাহলে আমাদের ডিপ ইউজ করা লাগবে।
আমরা যদি ওয়েবসাইট সাপোজ করি চিন্তা করি, তাহলে এগুলোকে ডিভিশন কীভাবে ভাগ করা হয়েছে। প্রথমে দেখেন আমরা রগুলোকে চিন্তা করবো যে এটা একটা ডিভিশন। আমাদের সরি আমাদের এটা একটা ডিভিশন, মানে এটা হলো আমাদের একটা ব্লক, এই এলাকার জন্য একটা ডিভিশন থাকবে। তারপরে এটা একটা ডিভিশন, ক্লিয়ার? এটা একটা ডিভিশন, তাই না? আবার দেখেন এর ভিতরে আবার মনে করবেন যে এটা একটা ডিভিশন, এটা একটা ডিভিশন। এটা প্রত্যেকটা একটা করে ডিভিশনের ভিতরে আমরা নেওয়া লাগবে। তারপরে নিচে যদি যান দেখেন এই যে জিনিসগুলোকে রাখছে এখানে, যেটা এটা একটা ডিভিশনের ভিতরে রাখা আছে, এটা একটা ডিভিশনের ভিতরে রাখা আছে, এটা একটা ডিভিশনের ভিতরে রাখা আছে, এটা একটা ডিভিশনের ভিতরে রাখা আছে। বুঝতে পারছেন ডিভিশনের কাজটা কি? অর্থাৎ আপনারা একটা জিনিস দেখেন যে আমাদের এখানে যে কম্পিউটারগুলো আছে টেবিলের উপরে, এই কম্পিউটারগুলো কি একটা টেবিলের উপরে আছে, তাই না? এখন যদি আমরা কম্পিউটারগুলোকে আলাদা আলাদা করতে চাই তাহলে কী করা লাগবে? এক টেবিল থেকে আলাদা করতে পারবো না, কারণ একটা ডিভিশনে একটা টেবিলেই আছে। তাহলে আমাদের যদি এই প্রত্যেকটা কম্পিউটারকে যদি আলাদা আলাদা একটা টেবিলে রাখতাম তাহলে কী করতে পারতাম? সহজেই মুভ করতে পারতাম না, যে কোনো জায়গায় নিয়ে সেট করতে পারতাম না, কিন্তু এখন পারবো সেটা। তাহলে এটাই হলো ডিভিশনের কাজ, যে আপনার পেজে যত এলিমেন্ট থাকবে আপনি যদি চান যে নির্দিষ্ট কিছু কিছু করে ডিভিশন করে সাজাবেন সেগুলোকে, তাহলে সেই জন্য আমাদেরকে ডিপ ট্যাগের ইউজ করা হয় বেশি ডিভিশনের কাজ। ডিপ ডট এইচটিএমএল, এই ডিপ ট্যাগটা দেখা গেলে আপনাকে সিএসএস শুরু করা লাগবে। বুঝতে পারছেন? সিএসএস শুরু করা লাগবে। তা আমি সিএসএস সম্পর্কে আজকে ধরবো। সিএসএস একটু করে ধারণা দেই, যে মনে করেন যে আমাদের 3টা ডিভিশন, আমাদের 3টা সেকশন নিব 3টা ডিপের ভিতরে। আমরা যেই কাজটা এখানে করলাম, নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, এই জিনিসটা যদি আমরা এখানে করতে চাই ডিপ দিয়ে, তাহলে কীভাবে করবো? তিনটা ডিপ দিয়ে নেব। তিনটা না, আমাদের কয়জন আছে এখানে? 6 জন। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, তাহলে আমরা 6টা ডিপ নিয়ে নেব। 1 2 3 4 5 6, 6টা ডিভিশন আমরা নিয়ে নিই। নেওয়ার পর এটাতে রাখবো কি? মনে করেন যে আমার নাম রাখলাম এখানে, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস। ঠিক আছে, 3টা জিনিস আমি এখানে পেশ করব। ক্লিয়ার? আপনার নামটা যেন কি ভাই? আমিন। তাহলে আমরা যদি এখন ওপেন করি তাহলে এরকম দেখাচ্ছে।
তাহলে এগুলো এইভাবে আসবে। এখন কিন্তু আমাদের কিছু দেখা যাচ্ছে না। এখন আমাদের এই যে ডিপ ট্যাগটা ইউজ করতে গেলে আমাদের এখন সিএসএস ইউজ করা লাগবে। আমরা চাচ্ছি যে আমরা প্রত্যেকটা মানে সবার ইনফরমেশনগুলো একটা বিভিন্ন রকম স্টাইল করবো। লেফটে রাখবো, রাইটে রাখবো, ডানে রাখবো, বামে রাখবো, কালার চেঞ্জ করবো, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করবো, লেখার কালার চেঞ্জ করবো। সেক্ষেত্রে আমাদের এই ডিভিশনের ভিতরে ইউজ করলে আমরা দেখেন খুব সহজেই করতে পারি। তাহলে আমরা সিএসএস শুরু করে দিই এখন থেকে। ক্লিয়ার? আজকে থেকে আমরা সিএসএস মোটামুটি শুরু করে দিই। সিএসএসটা তো সবাই বুঝতে পারছেন যে সিএসএসটা কী। সিএসএসটা মূলত একটা স্টাইল শিট, অর্থাৎ আপনার যে বাসাটা আপনি তৈরি করলেন সেটাতে আসলে রং করাটা বোঝায়। সিএসএস দিয়ে আপনি আপনার সাইটটাকে সুন্দরভাবে করতে পারবেন। মানে সিএসএসটা হলো আসলে ওয়েব ডিজাইনের প্রাণ বলা যায়। সিএসএস না করলে আপনার সাইটটা একদম মানে বাজে দেখা যাবে। যখন আপনি সিএসএস এর কাজ করবেন তখন দেখবেন আপনার সাইজটা মানে একটা সুন্দর দেখা যাবে, কালার আসবে, কালার হবে, অ্যানিমেশন হবে, যাই এগুলো আরও বুঝতে পারবেন। তাহলে আমরা যদি কোনো এইচটিএমএল ট্যাগের ভিতরে সিএসএস যোগ করতে চাই, সিএসএস কিন্তু 3 ধরনের। একটা হলো ইনলাইন সিএসএস, ইন্টারনাল এবং এক্সটার্নাল সিএসএস। ইনলাইন সিএসএস বলতে বোঝায় যে এইচটিএমএল ট্যাগের ভিতরে যে সিএসএসটা লেখা হয় সেটা হলো ইনলাইন সিএসএস। আর এক্সটার্নাল সিএসএস হলো যে আমরা সিএসএস নামে একটা ফাইল করবো আলাদা, সেটাকে এইচটিএমএল এর সাথে লিঙ্ক করাই দেবো, দিয়ে তারপর কাজ করবো। ইনলাইন সিএসএস। আর এটা হলো ইন্টারনাল। ইনলাইনটা যেটা হলো যে আমরা যে এইচটিএমএল ট্যাগ আছে ওই ট্যাগ, কোনো এইচটিএমএল ট্যাগের ভিতরে যে সিএসএসটা লিখবো সেটা হলো ইনলাইন সিএসএস। বুঝতে পারলেন? তাহলে আমরা এইখানে মনে করেন যে আমরা এই যে এই ডিপের ভিতরে আমরা সিএসএস লিখবো, এটাকে কি বলা হবে? ইনলাইন সিএসএস। এটা হলো ট্যাগের ভিতরে, ওই ট্যাগের ভিতরে। তাহলে আমরা যখন সিএসএস লিখবো কোনো ইনলাইন ট্যাগের ভিতরে তখন অবশ্যই একটা স্পেস দিয়ে নিব আগে শেষে। দেওয়ার পরে যেহেতু এখানে আমরা সিএসএস লিখতেছি তাহলে এটা এখানে এই ট্যাগটাকে বোঝানো লাগবে যে আমি আপনার ভিতরে সিএসএস লিখবো। তাহলে সেটা বোঝানোর জন্য আমাকে অবশ্যই স্টাইল দেখা লাগবে। স্টাইল ইকুয়াল ডাবল কোটেশন, এটা হলো ফর্মুলা, এটা আপনাকে মনে রাখা লাগবে। এই ইনলাইন সিএসএস এইভাবে লেখা লাগে। ভাইয়া একটু আগে টেবিল করার সময় ইয়ের মাঝখানে যে একটা বর্ডার যে করতে চাইলেন ওইটার আগে তো কোনো স্টাইল দেন না, এর আগে না ওটা আমাদের বর্ডারটা ইনলাইন ভাবে নিয়ে নিছে, এইচটিএমএল এর নিয়ে নিছে। তাহলে ওইটা কি সিএসএস এর মধ্যে? ওটা ইনলাইন সিএসএস। ওটা ইনলাইন হ্যাঁ, ওটা ইনলাইন সিএসএস। তাহলে স্টাইল ছাড়া যেগুলো ওগুলো ইনলাইন সিএসএস। হ্যাঁ, ওগুলো ইনলাইন সিএসএস বলে ওগুলোকে। ওগুলো এমনি ওইভাবেই কাজ করে আসলে। যেমন কিছু কিছু ট্যাগ আছে এইচটিএমএল এর সরাসরি কাজ করে, যেমন বর্ডার কালার, বিজি কালার, ফন্ট কালার, এগুলো হলো ইনলাইন সিএসএস। তা আমরা যেটা দেখি ওইটাতে না যায় আমরা স্টাইল দিয়ে সব কিছু করবো, স্টাইলের ভিতরেই করবো। ক্লিয়ার? তাহলে স্টাইলে আমরা যদি করি, সাপোজ আমরা এটা হলো আমাদের একটা ডিপ, তাই না? আমরা যদি চাই যে এটা একটা ডিপের একটা নির্দিষ্ট হোয়াইট থাকবে, একটা ব্যাকগ্রাউন্ড দেবো, তাহলে কী করবো? হোয়াইট, আমরা হোয়াইট করার জন্য কী করি? হোয়াইট বলতে কী বুঝি? আচ্ছা, হোয়াইট বলতে আমরা কী বুঝি? হ্যাঁ, দৈর্ঘ্য বুঝি। কিন্তু আসলে হোয়াইটটা কি দৈর্ঘ্য না? তার দৈর্ঘ্যের ইয়া কি হোয়াইট। তাহলে হোয়াইট আমরা সিএসএস, মানে সিএসএস কিন্তু সহজ জিনিস। মানে সহজ বলতে কি ট্যাগ গুলো ইজি, কিন্তু মানে এগুলো আপনাকে বারবার লুপ করে ইউজ করা লাগবে। এটি হলো আসলে কঠিন যে একই জিনিস আপনাকে বারবার ইউজ করা লাগছে। এখন আপনাকে বোঝা লাগবে কোন জায়গায় কোন জিনিসটা আপনাকে দেওয়া লাগবে। ঠিক আছে? তাছাড়া এমনিতেই যেমন আমরা হোয়াইট বলতে তো বুঝি যে আসলে হোয়াইটের কাজ কি। হোয়াইটের কাজ হলো যে দৈর্ঘ্য বস্তু এগুলো ই করা। তারপরে এগুলো কালার যদি চেঞ্জ করতে চাই, কালার মানে রং চেঞ্জ করতে হলে কী দেবো? কালার। তারপরে আপনার হাইট, এগুলো হলো সিএসএস ট্যাগ। ক্লিয়ার? তাহলে আমরা হোয়াইট যদি ইউজ করি, WYDTH হোয়াইট। আর সিএসএসে লিখতে হলে সিএসএস দুটো ইয়া থাকে, স্টাইলের ভিতরে তো লিখবেনই। প্রথমটা হলো প্রপার্টি, যেমন হোয়াইট, এটা হলো প্রপার্টি। তারপরে আরেকটা আছে ভ্যালু। ভ্যালু মানে হোয়াইট হলো হোয়াইট, মনে করেন যে হোয়াইট কোলন 200 পিক্সেল। 200 পিক্সেল, পিক্সেল বুঝেন? পিক্সেল বা ইঞ্চি, মানে দৈর্ঘ্য কত পিক্সেল বা ইঞ্চি এগুলো হবে। তাহলে সিএসএস এর প্রথম হোয়াইট যেটা, সেটা হলো কি? প্রপার্টি। আর যেটা আপনি দিলাম যে এটা এত পার্সেন্ট বা এত পিক্সেল, সেটা হলো ভ্যালু। তাহলে আমরা যদি দেই কালার, পার্সেন্ট না, মানে যে পিক্সেল, যেমন 200 পিক্সেল দিলাম যেটা, এটা হলো ভ্যালু, তাই না? তারপরে যদি যেমন দিলাম কালার কোলন রেড, তাহলে কী হবে? কালারটা কি? নাম, প্রপার্টি, সিএসএস এর নাম। আর রেডটা হলো ভ্যালু। ভ্যালু আপনার যে কোনো কিছু হতে পারে, রেড হতে পারে, ব্লু হতে পারে, হোয়াইট হতে পারে, তাই না? কালারটা তো যে কোনো কিছু হবে না, কালারটা কালারই লেখা লাগবে।
তাহলে এটা হলো প্রপার্টি, এটা হলো ভ্যালু। আর ওয়াইডটা আপনার 200 হইতে পারে, 500 হইতে পারে, 1000 হইতে পারে, তাই না? কিন্তু ওয়াইড লেখাটা তো চেঞ্জ হবে না। তাহলে প্রপার্টি, তারপরে সেটাকে ভ্যালু নির্দিষ্ট করা লাগবে। আর এটাকে আর দুইয়ের মাঝখানে অবশ্যই একটা ক্লোন দেওয়া লাগবে। ক্লিয়ার? তাহলে একটা সিএসএস আবার একটা জিনিস দেখেন, একটা প্রপার্টি এবং ভ্যালুর মাঝে অবশ্যই একটা ক্লোন ইউজ করা লাগবে। আবার এমন হইতে পারে যে একটা ডিবের ভিতরে অনেকগুলো সিএসএস ইউজ হতে পারে। যেমন আমরা চাচ্ছি যে এটার ভিতরে হোয়াইট থাক, পাশাপাশি একটা ব্যাকগ্রাউন্ডও থাক, তাহলে দুইটা সিএসএস লেখা লাগবে। তাহলে একটা সিএসএস থেকে আরেকটা সিএসএস যখন লিখতে যাবো তখন অবশ্যই একটা সেমিকোলন দিয়ে এটাকে শেষ করে দেবো। বুঝতে পারলেন? দিয়ে আমরা মনে করেন যে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করবো। ব্যাকগ্রাউন্ড দিলাম রেড। তাহলে দেখছেন এটা থেকে এটা একটা সিএসএস, এটা একটা সিএসএস, এটা একটা সিএসএস, দুটো সিএসএস আলাদা হচ্ছে কি দিয়ে? সেমিকোলন দিয়ে। আরও যদি লিখি তাহলে এইভাবে আরও সেমিকোলন দিয়ে এই করে দেবে। আচ্ছা, কন্ট্রোল এস দিয়ে সেভ দিই, দিয়ে এখন যদি আমরা রিলোড দিই তাহলে দেখেন এটা চলে আসছে। ক্লিয়ার? বুঝতে পারছেন? এটা এই যে 200 পিক্সেল এখনো জায়গা হলে ওইটুকু আমরা যদি ওইটুকুর মাঝে হ্যাঁ একটু বাড়াই দিই, 400 দিয়ে দিলাম। ক্লিয়ার? আচ্ছা, তারপরেরটা থেকে যদি আমরা চাই তাহলে একইভাবে এখানে আমরা সিএসএস যোগ করতে চাইলে স্টাইল এটাই দিয়ে দিই। তাহলে আমরা দুইটা কিন্তু সিএসএস ট্যাগ শিখে গেলাম। এরকম 20-30টা ট্যাগ শিখলে আমরা মোটামুটি সিএসএসে কাজ করতে পারবো, যে কোনো কাজ। এটার হোয়াইট দিলাম মনে করেন যে 600, আর ব্যাকগ্রাউন্ড দিলাম ক্লিয়ার? তাহলে দেখেন এগুলাকে আমরা এই যে অংশটাকে নিলাম, যেগুলা ডিবের মাঝে নেওয়ার উদ্দেশ্য হলো যে আমরা চাইলে এই অংশগুলোকে যে কোনো জায়গায় ইউজ করতে পারি। যেমন আপনার হইতে পারে না যে এই অংশটা আমরা এখানে রাখবো, এটা এখানে রাখবো, তারপরে এটা এখানে রাখবো, এরকম বিভিন্ন জায়গায় রাখার দরকার হবে। তাহলে আমরা যদি ওই মানে এই তিনটা, এখানে আমাদের প্রত্যেকটা সেকশনে কয়টা জিনিস আছে? 3টা জিনিস আছে, কিন্তু H2 আছে। হ্যাঁ, সবই করতে পারবো, এই কারণে ডিবের ভিতরে নেওয়া আছে, তাই না? আর যদি না ডিবের ভিতরে না নিতাম তাহলে কী হতো? সবগুলো এরকম হয়ে যেত। H2 সবগুলোতে আছে H2, তাই না? তাহলে এগুলো আরও বুঝতে পারবেন, আর যখন আরও সিএসএসের কাজ যাবে তখন বুঝতে পারবেন। আরও আবহাওয়া তো ডিপটা নিয়ে এইটুকুই বুঝুন আগে, কারণ ডিপের কাজই সবচেয়ে বেশি। এটাকে দিলাম 800, তাহলে এটা এরকম হয়ে গেল। তারপরে যদি আরও দিতে চাই, এটি কপি করে নিচ্ছি, এখানে দিলাম। বুঝতেছেন তো সবাই? কারো কোনো সমস্যা হচ্ছে? এটা দিলাম মনে করেন যে 900, 1000। তাহলে দেখেন এগুলো আমরা কি করলাম? প্রত্যেকটাকে আলাদা আলাদা স্টাইল করে দিলাম। এটা কালার, লেখার কালারও কালো, ব্যাকগ্রাউন্ডটা কালো, যার কারণে মিশে গেছে লেখাটা। তাহলে এটাকে আমরা সাদা করতে পারি না? এর ভিতরে যে ব্ল্যাক কোনটা? এটা ব্ল্যাক। এর ভিতরে আমরা যদি কালার দিয়ে দিই, কালার হোয়াইট, তার মানে ওর ভিতরে যত লেখা আছে সবগুলো কালার হোয়াইট হয়ে গেল। তাহলে এগুলো হলো সিএসএস। তাহলে 3টা ট্যাগ শিখলাম আমরা। সিএসএস কী শিখলাম? হোয়াইট, ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড বলতে কী বোঝা? যেমন আমার পিছনে এটা হলো ব্যাকগ্রাউন্ড, তারপরে কালার। এই 3টা ট্যাগ শিখলাম। এই 3টে আপাতত মনে রাখি। হ্যাঁ, তাহলে ডিপটা বুঝতে পারছেন? এখন আমরা যে প্রত্যেকটা এই সেকশনগুলোকে যে কোনো জায়গায় মুভ করতে পারি, যে এটাকে যদি এখানে মুভ করবো তার মানে এর ভিতরে 3টাই সাথে সাথে মুভ হবে। আর তা না হলে আমাদের প্রত্যেকটাকে আলাদা আলাদাভাবে মুভ করা লাগবে। আপনি যত ইচ্ছা লিখতে পারবেন, সমস্যা নেই। এখানে তো আমরা ডিপটাকে জাস্ট মানে ডিপটাকে একটু বোঝার উদাহরণ, যে সাপোজ আমরা যদি ময়দার উদাহরণ দিই, ময়দা না কি বলে এটাকে, রুটি বানাই, যে রুটি আটা ময়দা, যাই হোক, মানে দেখবেন যে ময়দাটা গোলার পরে একই জিনিস দিয়ে বিভিন্ন ধরনের জিনিস তৈরি হচ্ছে। রুটি বানাচ্ছে,
সিঙ্গারা বানাচ্ছে, সমুচা বানাচ্ছে, তারপরে আরও দেখবেন যে অনেক কিছু বানাচ্ছে। তার মানে কি দাঁড়াইলো, যে ময়দাটা একই জিনিস দিয়ে বিভিন্ন আকৃতির জিনিস তৈরি করতেছে। তাহলে আমরা সিএসএসটাও ডিপটা এইভাবে বুঝেন যে ডিপটা হলো কি, একটা মাটি, যে মাটি দিয়ে কি করতেছে আপনি সিএসএস এর মাধ্যমে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করা যাচ্ছে। মানে মাটি দিয়ে বোঝেন, মাটি দিয়ে আমরা করি না যে মাটি দিয়ে পুতুল বানাই বা বিভিন্ন আকৃতির জিনিস আমরা তৈরি করতে পারতেছি। তাহলে ঠিক সিএসএসটা, এই দ্বীপটাকে আমরা কি একটা মাটি হিসেবে যদি ধরি, তাহলে সিএসএস দিয়ে এটাকে আমরা বিভিন্ন ধরনের আকৃতিতে ভাগ করতে পারতেছি সিএসএস এর মাধ্যমে। এটা হলো ডিপের সুবিধা। ডিপের নিজস্ব কোনো ইয়ে নাই। ডিপের কাজটা কি আমরা এইচটিএমএল এ করতেছি না? হ্যাঁ, এইচটিএমএল ডিপটাকে জাস্ট আমরা নিছি, কিন্তু ওর কাজটা এর ভিতরে আমরা সিএসএস দিয়ে সেই ডিপটাকে বিভিন্ন ধরনের আকৃতি দিচ্ছি। মানে অনেকটা মাটির মধ্যে, মাটি কি, মাটির একই জিনিস দিয়ে কি হচ্ছে, বিভিন্ন ধরনের আকৃতির জিনিস তৈরি হচ্ছে। তাহলে আমরা ডিপটাকেও মাটি হিসেবে ধরি আর কি, ডিপটা হলো মাটি। হ্যাঁ, অবশ্যই ডিপের মাঝখানে ছবি দেওয়া যাবে না কেন। আচ্ছা, একটু মাথা মানে বুঝতে একটু প্রবলেম হচ্ছে, তাই না? মনে করেন মাটিটা বুঝতে পারছেন যে মাটি কি, মাটি হলো সেম জিনিস, ওই একই মাটি দিয়ে কি বানাচ্ছি, পুতুল বানাচ্ছি, ঘোড়া বানাচ্ছি, হাতি বানাচ্ছি, সবাইকে আকৃতি কিন্তু এক না। মানুষ হলে একরকম, হাতি হলে একরকম, ঘোড়া হলে একরকম, থালা বাসন জগ মগ সব বানাচ্ছি, কিন্তু জিনিস কি, একই জিনিস দিয়ে আমরা সব বিভিন্ন আকৃতির জিনিস তৈরি করতেছি। তাহলে আপনি এইখানে যদি আমরা ডিপটাকে ধরি, ডিপটাকে একটা মাটি হিসাবে ধরি, ওই মাটিটাকে আমরা কী করতেছি, এই ডিপটাকে সিএসএস এর মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের আকৃতি করতে পারতেছি এবং বিভিন্ন জায়গায় নিয়ে যেতে পারতেছি। এটি আসলে ডিপের কাজ করতে। ডিপের আসলে এখন কোনো কাজ নেই, ডিপটাকে জাস্ট সিএসএস দিয়ে আমরা বিভিন্ন আকৃতিতে করতে পারতেছি, এটি হলো কাজ। যাই হোক, আরও সামনে ক্লাস করে আরও বুঝতে পারবেন, ক্লিয়ার হবে বিষয়গুলো। আজকে যতটুকু বুঝছেন এতটুকু মাথায় রাখেন একটু, আর বাসায় যা একটু প্র্যাকটিসও করবেন এটি নিয়ে। আচ্ছা, এবার আসি ইনপুট নিয়ে, আর আমরা নেক্সট ক্লাস থেকে সিএসএস চলে যাব। এবার আসে আমরা ইনপুট ট্যাগ নিয়ে। ইনপুট ট্যাগ বলতে কি বোঝায়? আমরা তো অনলাইনে বিভিন্ন ধরনের ফর্ম পূরণ করি, যদি এখন দরকার নেই আমাদের ইনপুট ট্যাগটা, তারপর জাস্ট দেখাই। আমরা অনলাইনে ফর্ম পূরণ করি না, ফাদার্স নেম, মাদার্স নেম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, এগুলো কি, এগুলো হলো ইনপুট ফর্ম পূরণ করি এগুলো আমরা। এই জিনিসগুলো প্রথমে আমাদের কী করা লাগবে, এই জিনিসগুলো যদি দেখেন, এগুলোকে প্রথমে কী করা হয়, এগুলোকে প্রথমে HTML দিয়ে ডিজাইন করা হয়, তারপরে মূলত ডিজাইনটা করা হয় HTML CSS দিয়ে, আর কাজটা করানো হয় PHP দিয়ে। আমরা যদি এখন PHP শিখতেছি না, আমরা এখন ডিজাইনটাই শিখি, যে এই ফর্মগুলোকে কীভাবে তৈরি করা লাগে। তাহলে আমরা ফর্মগুলো যদি তৈরি করতে চাই, তাহলে আমাদের একটা ফর্ম ট্যাগ নেওয়া লাগবে। আচ্ছা, ফর্ম ট্যাগ আজকে না নেই, আমরা ইনপুট ট্যাগ নেওয়া লাগবে। ইনপুট টাইপ ইকুয়াল ডাবল কোটেশন, এটা হলো ইনপুট ট্যাগ। ক্লিয়ার? আমরা যদি এখন ইনপুট ট্যাগটা ওপেন করি, ফর্ম, এই যে দেখছেন চলে আসছে। এখানে আমরা মনোরঞ্জন নিলাম আমার নেম, ইয়ের নেম, ঠিক আছে? তাহলে এইভাবে আরও যদি ফিল্ড থাকে আমরা এখানে উল্লেখ করে দিতে পারি যে ইউর নেম। তাহলে কি আসলো, আমরা পি না দিয়ে এখানে আরেকটা ট্যাগ দিতে পারি। এটা HTML একটা ট্যাগ, স্প্যান, তাহলে এক লাইনে আসলো ইউর নেম। ক্লিয়ার? আমরা কি এটাকে ব্রেক দিতে পারি? স্পেনটা না দেয় ইনপুটের আগে ডিরেক্টলি ইউর নেম দেয়, তো এখানে হ্যাঁ, সমস্যা নেই। স্পেন না দিলে তো চলবে না। আমরা এইভাবে দিই, ঠিক আছে? কিন্তু আমরা তো আমাদের তো কথা হলো যে প্রত্যেকটা লেখাকেই অবশ্যই কোনো HTML এর ভিতরে রাখবো, তাহলে আমাদের সেটাকে ধরতে সুবিধা হবে। ক্লিয়ার? তাহলে আমরা এই যে এখানে যে দেখেন ইউর নেম, এটা কোনো ট্যাগের ভিতরে রাখা হয়নি। তাহলে অনেকগুলো যখন লেখা থাকবে তখন এইভাবে থাকলে ঝামেলা না, যার কারণে আমরা এখানে যে কোনো একটা HTML ট্যাগের ভিতরে রাখবো। সেটা পি হইতে পারে, স্প্যাম হইতে পারে। স্প্যাম হলে পি হলে তো অটোমেটিক একটা ব্রেক চলে আসবে। পি হলে যতটুকু পি থাকে তারপরে আবার কিন্তু নিচে ব্রেক চলে আসবে। তো সেই কারণে আমরা স্পেন ইউজ করতে পারি অথবা লেভেল ইউজ করতে পারি।
এই ধরনের অনেক ট্যাগ আছে, সেটা আমার কাছে যাক এইগুলো। তাহলে এটা দেখা হলো ইউর নেম। ইউর নেম, তাহলে এখানে আমরা ইনপুট টাইপ কিছু জানি, যার কারণে ডিফল্টভাবে সে এখানে টেক্সট নিয়ে নিচ্ছে। ইনপুটের কয়েকটা ধরন আছে, যেমন আমাদের তো যেগুলোতে লেখা লাগে সেগুলো আমরা টেক্সট বলি। তারপর যেগুলো বাকি আছে না, যেমন চেক বক্স, তারপরে চেক বক্স বলতে আমরা টিক চিহ্ন দিই। তারপরে আছে রেডিও বাটন, যে মেল না ফিমেল, তাই না? আর চেক বক্স বলতে বোঝায় যে আমি কি সাবজেক্ট নিব, সমাজ বিজ্ঞান, অনেকগুলো সাবজেক্ট চুজ করতে পারি, সেটা টিক চিহ্ন দিয়ে দিই, সেগুলোকে বলা হয় চেক বক্স। আর যেগুলো মনে করেন যে মেল না ফিমেল, এগুলো কন্ডিশন যেগুলো আছে সেগুলো হলো রেডিও বাটন। তারপরে আবার দেখেন না মাঝে ফাইল আপলোড, আমাদের ছবি আপলোড দেওয়া লাগে, সেটা হলো ফাইল। তাহলে আমরা এইখানে সব কিছু একই ট্যাগের ভিতরে সব কিছু নিতে পারি। যে ইনপুট টাইপ টেক্সট দিলে কী থাকবে, টেক্সট দিলে কী হবে, টেক্সট ফিল্ডে চলে আসবে, ঠিক আছে? তারপরে দিলাম আমরা মনে করেন যে ইয়োর নেম, ইয়োর পাসওয়ার্ড। পাসওয়ার্ড যদি দিই, পাসওয়ার্ডটা কি শো করে? পাসওয়ার্ড শো করে না, তার কারণে আমরা এখানে দিব টাইপ দিব পাসওয়ার্ড। এখন যদি লিখি তাহলে শো করতেছি। আমি যদি রিলোড দিই, আমি রিলোড দিই, তাহলে এখানে দেখলাম ইয়োর নেম, এখানে দেখেন পাসওয়ার্ড লিখি, দেখেন পাসওয়ার্ড হয়ে গেছে, শো করতেছে না। ক্লিয়ার? তাহলে এটা হলো পাসওয়ার্ড। পাসওয়ার্ডের কাজ হলো এটা। আপনারা যদি এখানে লিখি যে ইয়োর সাবজেক্ট, সাবজেক্ট, তাহলে এখানে আমরা দেবো কি সাবজেক্ট চুজের জন্য আমাদের থাকতে পারে কি বাংলা, ইংলিশ, আর অনেক কিছু থাকতে পারে। তাহলে এখানে আমরা টাইপটা দিব টেক্সট এরিয়া, চেক বক্স, চেক বক্স, চেক বক্স বানান বলেছে শিখে। চেক বক্সে আসছে। তাহলে আমরা এখানে লিখতে পারি, এখানে লিখতে পারি বাংলা, বাংলা, তারপরে এখানে লিখতে পারি ইংলিশ, এই যে, তারপরে আমরা লিখতে পারি ম্যাথ, তারপরে এখানে আরও লিখতে পারি যে এরকমভাবে আমরা অনেকগুলো লিখতে পারি। তাহলে এখানে চলে আসতে কিন্তু আরেকটা জিনিস সাইডে বা ফেসবুকে যখন একটা লগ ইন করতে গেলে একটা দেয়, যে একটা সিকিউরিটি টাইপের দেয়, ওটার মধ্যে লিখা থাকলে অক্ষর লিখে থাকে, আবার সংখ্যা লিখে থাকে, ওগুলো হলো ক্যাপসা, ক্যাপসা ওগুলো যখন পিএসপি কাজ করবে তখন ওইগুলো ওইটার কি কোনো এখন বর্তমানে কোনো না ওইটা ক্যাপসা, ওইটা গুগল থেকে নিয়ে আসা, আচ্ছা এটা গেল চেক বক্স বুঝতে পারছি, নাহলে এটা চেক বক্সের কাজ। তাহলে আমরা যদি চাই এরকম কোনো এরিয়া আছে, তাহলে জাস্ট ইনপুট টাইপ কি দেবো, ইনপুট টাইপ চেক বক্স দিয়ে দেবো। ক্লিয়ার? আচ্ছা আরেকটা দেখি এবার, হলো জেন্ডার, জেন্ডার, মেল, এটা হবে কি এখন রেডিও, এটা হলো রেডিও বাটন। ইনপুট টাইপ কখন হবে রেডিও বাটন, দেখছেন? আর মেল আর ফিমেল এভাবে চুজ করা লাগবে। এগুলো আসলে কন্ডিশন দেওয়া লাগে, আরেকটু দুইটা একবারে চুজ করা যাবে না, পারবে না, এটা জন্য কন্ডিশন দেওয়া লাগবে। পিএসপি যখন আসবে তখন বুঝতে পারবে।
আচ্ছা, তারপরে আমরা যদি কোনো ফাইল আপলোড করতে অপশন দিতে চাই যে কোনো ফাইল আপলোড অপশন দেবো কিনা, সেক্ষেত্রে আমরা জাস্ট এখানে এর পিকচার জাস্ট এখানে দেবো ফাইল, ইনপুট টাইপ দেবো ফাইল, ফাইল দিলেই কি আসলে আসবে। এগুলো ট্যাগ খুব ইম্পর্টেন্ট না, এগুলো পরে লাগবে, সেটা অনেক পরের কাজ। তবে যে ফাইল দিয়ে যেই বলেন ফাইলের বদলে এখানে ব্রাউজ। হ্যাঁ, এই যে ব্রাউজ ফাইল তো ব্রাউজ করে আসবে, তাই না? ও আমি যখন ক্লিক করবো তখন কম্পিউটার থেকে নিয়ে আসা লাগবে না ফাইলটা। হ্যাঁ হ্যাঁ, এটা তোমার ফাইল দিয়ে এই যে ইমেজ সাথে আসছে, ক্লিয়ার? ব্রাউজ করার কাজ হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, জাস্ট ইনপুট টাইপ ফাইল দিবে, তাহলে ব্রাউজ ফাইলটা চলে আসবে। এটা গেলো এটা। আর তারপর সবশেষে আমাদের কি থাকে, একটা সাবমিট বাটন থাকে, তাই না? সাবমিট বাটনটা ওই যে একই সিস্টেম, জাস্ট ইনপুট টাইপ কি দিবেন, ইনপুট টাইপ এখানে দিবেন সাবমিট, তাহলে সাবমিট চলে আসবে। সাবমিট করে দিন। এই নামটা যদি চেঞ্জ করতে চান তাহলে এখানে দেবেন ভ্যালু, ভ্যালু সেন্ড দেবেন এবং সেন্ড চলে আসবে, দেখছেন? তাহলে এইভাবে আসলে ব্রাউজের উপরে লেখা আছে। এটা তো যেই ছবিটা দিলাম সেটার অ্যাড্রেসটা আছে। আমরা লিখে দিই ওই ছবিটা চলে আসবে। তাহলে বুঝতে পারছেন এটা ইম্পর্টেন্ট খুব কম, আমাদের ডিপটা ইম্পর্টেন্ট বেশি। আচ্ছা, তাহলে এটা হলো জাস্ট আমি জাস্ট এই ইংরেজি একটু করে ধারণা দিলাম, এটা নিয়ে মাথা গরম করার দরকার নেই। হয়তো ভাবতে পারেন যে না এটা বুঝলাম না কিছু না, যতটুকু বুঝছেন ততটুকু থাক, এটা নিয়ে এখন আমাদের মাথা ই করবো না। আমরা যখন পিএইচপিতে যাবো, বেসিকের জিনিসগুলো শেষে যখন পিএইচপিতে যাবো, আমরা এই ফর্মগুলো সাবমিট করে কীভাবে, তখন আমরা মানে ক্লিয়ার বুঝতে পারবো আমরা সব কিছু। বুঝতে পারছেন? আচ্ছা, এটা গেল। এবার আমাদের আরেকটা ট্যাগ দেখবো এখন কি, লিস্ট ট্যাগ। অর্থাৎ আমরা যে বললাম না যে আমাদের এমন হতে পারে না যে আমাদের অনেকগুলো পেজ থাকবে, হোম, অ্যাবাউট, আজকাল এখানে যে পেজগুলো আছে আমরা চাচ্ছি যে এগুলোকে একটা লিঙ্ক করাবো, যেটাতে ক্লিক করবো সেই পেজটা ওপেন হবে। তাহলে সেটা করতে গেলে আমাদের কী করা লাগবে? সেটা করতে গেলে আমাদের ইন্ডেক্সটা ওপেন করি প্রথমে। আমরা এখানে আমাদের একটা মেনু তৈরি করা লাগবে। মেনু সাধারণত লিস্ট ট্যাগের মাধ্যমে করা হয়। লিস্ট ট্যাগটা হলো দুই ধরনের, একটা হলো ইউএল, আরেকটা হলো ওএল। ইউএলতে বোঝায় আনঅর্ডার লিস্ট, আর ওএলতে বোঝায় অর্ডার লিস্ট। ক্লিয়ার? তাহলে দেখেন আমি একটু দেখাই। ওএলের ভিতরে যদি আমরা লিস্ট ট্যাগ লিখি, আপনারা জাস্ট যদি মাথায় না ঢুকে একটু মনে রাখেন যে এইভাবে মেনু তৈরি করা হয়। আমরা এখানে লিখলাম যে লিস্ট। এবার যদি আমরা ইন্ডেক্সটাকে কপি করি, সরি ইন্ডেক্সটাকে যদি রিলোড দিই, রিড মোড, ইন্ডেক্স পেজ কোনটা? হ্যাঁ, এটা ইন্ডেক্স পেজ। দেখছেন লিস্ট চলে আসছে, দেখা যাচ্ছে? এই দেখেন এই যে এই সাইডে একটা বুলেট পয়েন্ট চলে আসছে। তাহলে এগুলো হলো লিস্ট। আমরা যদি আরও দিই তাহলে ওই রকমভাবে লিস্ট হয়ে গেল এগুলো। ক্লিয়ার? তাহলে লিস্ট কয় ধরনের? দুই ধরনের লিস্ট আছে, একটা হলো ওয়েল, একটা হলো ওয়েল এবং ইউএল। ওয়েলতে বোঝায় অর্ডার লিস্ট, আর ইউএলতে বোঝায় আনঅর্ডার লিস্ট। অর্ডার লিস্ট বলতে আপনার এখানে যে বুলেট আসছে না, আর অর্ডার লিস্ট যদি দিই তাহলে এখানে বুলেট পয়েন্ট আসবে না, সেখানে আসবে অটোমেটিক 1 2 3 4 5 এটা চলে আসবে। দেখছেন 1 2 3 4 5 6 যতগুলো আর মানে নেবেন, হ্যাঁ নির্দিষ্ট করে দেওয়া আছে। আর যখন আপনি অর্ডার লিস্ট দেবেন তখন ওই যে 1 2 3 4 5 এইভাবে সিরিয়াল মধ্যেই আসবে। হ্যাঁ, বুলেট পয়েন্ট আকারে আসবে এগুলো। আচ্ছা, তাহলে এটা বুঝতে পারছেন, এইটুকু বুঝে নেবো তো। তাহলে আমরা মনে করেন চাচ্ছি যে এখানে আমাদের মেনুটা এখানে আমরা সেট করে দিই, যে প্রথমে রাখবো হোম, তারপরে ডিপ, তারপরে টেবিল, যেগুলো আমরা করলাম, যে পেজগুলো করলাম সেগুলোকে আমরা চাচ্ছি যে প্রত্যেকটা পেজের লিঙ্ক একটার সাথে আরেকটাকে আমরা লিঙ্ক করাই দেবো সেগুলো। তা সেগুলো কীভাবে করবো? জাস্ট ওয়েলটা বাদ দিয়ে আমরা ইউএল দিয়ে করি, ইউএল। আর এখানে আমরা দেবো সেটাকে, এখানে আমরা দেই যে প্রথমটা থাকবে আমাদের কি, হোম। হোম। আচ্ছা, আমরা যে এখানে হোম দিলাম, হোম দিলে আমাদের এখানে ক্লিক করলে কাজ করতেছে, ক্লিক করলে কাজ করতেছে, তাহলে এগুলো তো কাজ করবে, তাই না? যখন আমরা হোমেতে ক্লিক করবো তখন হোম পেজটা ওপেন হবে, যখন আমরা অ্যাবাউটে ক্লিক করবো তখন অ্যাবাউটটা ওপেন হবে। তাই এগুলোকে লিঙ্ক করা লাগবে। তাহলে লিঙ্ক করার জন্য আমাদের কী ট্যাগ ইউজ করা লাগে বলেন?
অবশ্যই আমাদের এটাকে ইউজ করা লাগবে, এই স্যার মানে লিঙ্ক ট্যাগ এ দিয়ে শুরু করলাম, এখানে আবার সবাই এটা শেষে আবার এ দিয়ে শেষ করে দেবো। এবার আমাদের এখানে কাজ করবে। আচ্ছা, ক্লিয়ার হয়েছেন সবাই? কারো কোনো প্রবলেম আছে কোনো এটা বুঝতে? আমাদের পেজ কয়টা আছে? এখানে পেজ আছে 5টা পেজ। আমরা 5টাকে লিঙ্ক করে দেবো এখন। যে আমরা যখন ইন্ডেক্সে ক্লিক করবো, মানে হোম পেজে ক্লিক করবো, তখন হোম পেজটা ওপেন হবে। যখন আমরা ডিপ ট্যাগে ক্লিক করবো তখন ডিপ ট্যাগটা ওপেন হবে। আবার যখন আমরা টেবিলে ক্লিক করবো তখন টেবিলটা ওপেন হবে। তাহলে প্রত্যেকটার জন্য আমাদের প্রত্যেকটা মেনু তৈরি করা লাগবে এবং সেই মেনুর সাথে আমাদের ওই পেজের লিঙ্কটা সরাসরি অ্যাড করা লাগবে, তাহলে আমাদের সেগুলো কাজ করবে। ক্লিয়ার সবাই? এটা 1 2 3 4 5। তাহলে এটার নাম দিলাম কি আমরা? এটা হোম ট্যাগ। তারপরে একটা দিই ফর্ম। ফর্ম। এগুলোর নাম কোনো সমস্যা নেই, এগুলোর নাম আপনি যে কোনো নাম দিতে পারেন, কিন্তু সমস্যা হবে এটা, অর্থাৎ যেই পেজটা ওপেন করাতে যাচ্ছেন সেই এই নামটা আর এইখানের নামটা অবশ্যই সেম হওয়া লাগবে। ছোটো বড় হাতের অক্ষর হলেও হবে না। ক্লিয়ার? তারপরে মনে করেন এটা দিলাম আমরা টেবিল। তারপরে এটা দিয়ে আমরা রিড মোড, যেগুলো কাজ করলাম সবগুলোই। এটা তো করলাম, সমস্যা নেই। রিড মোর, ডিপ ক্লিয়ার? এখন যে আমাদের হোম পেজ কোনটা? বেসিক্যালি আমরা ইন্ডেক্স পেজটাকেই হোম পেজ বলি। ক্লিয়ার? তাহলে হোম পেজটা আমরা এই যে নামটা, এই পুরো নামটা এই নামই দেওয়া লাগবে, কোনো ছোটো হাতের বড় হাতে দিলে হবে না। এই নামটাই কপি করে আমরা এখানে দিয়ে দেবো। ক্লিয়ার? তারপরে এটা কি? ফর্ম ট্যাগ। ফর্ম কোনটা? এটা। এই নামটা আমরা কপি করে নেব, কন্ট্রোলে চাপবো, সম্পূর্ণটা কপি হয়ে গেল। এভাবে কপি করে নেবো, তাহলে আর ভুল হওয়ার সম্ভাবনা কম। এই যে 2 কোটের সাথে মাঝখানে দেবো। তারপর হলো টেবিল, কন্ট্রোল সি। তারপরে হলো কি? রিড মোড, কন্ট্রোল এ, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। তারপরে হলো কি? ডিপ। রিনেম করতেছি কন্ট্রোল এ, তাহলে পুরোটা সিলেক্ট হয়ে গেলো, কন্ট্রোল সি, কপি হয়ে গেল। আর এখানে যেটা আমরা শো করবো সেটাতে এই যে মাঝখানে ক্লিক করে কন্ট্রোল ভি চাপলাম। তাহলে এবার দেখেন আমরা যদি ইন্ডেক্সে ক্লিক করি তাহলে চলে আসবে এটা হোম, ফর্ম, টেবিল, রিড মোড, ডিপ। এখন যদি ফর্মে ক্লিক করি তাহলে ফর্মটা ওপেন হয়ে গেলো। ক্লিয়ার? কিন্তু আবার এইখান থেকে তো আবার হোম পেজে যাওয়ার কোনো বুদ্ধি নেই, কারণ কি? আমরা শুধুমাত্র ইন্ডেক্সে কাজ করছি, তাই না? অন্যান্য পেজেতে কাজ করিনি। তাহলে অন্যান্য পেজে আমরা এই জিনিসটা দিয়ে দিই সব পেজে, তাহলে অন্যান্য পেজেও যাবে, মানে 4টে পেজে। ফর্মে যাই, সবার উপরে দিয়ে দিই না, এখানে দিয়ে দিই। এই যে ফর্মে তো ফর্ম পেজ আছে, তাই না? তাহলে এখান থেকে সব পেজে পাচ্ছে। তারপরে প্রত্যেকটা পেজে দিয়ে দিই। আমরা ডিজাইনটা পরে করবো। এটা যে মেনুগুলো, পরবর্তীতে মেনুগুলো সুন্দরভাবে ডিজাইন করে নেবো, যে মেনুগুলো এইভাবে সুন্দরভাবে আছে সিরিয়ালে, হ্যাঁ, এক লাইনে থাকবে। সেগুলো আমরা পরে করবো, আস্তে আস্তে করবো সেগুলো। তাহলে দেখছেন এখান থেকে আরো কি কি বাকি আছে। রোমান সংখ্যা দিতে গেলে কি করতে হবে? রোমান সংখ্যা দিতে গেলে কি সিম্বল ইউজ করা লাগবে। আপনি যদি লেখা বোল্ড করেছেন তার সামনে বি দিয়ে দিলে ঠিক হয়ে যাবে। বি, শুধু বি। আচ্ছা দেখেন, তাহলে এখন যদি আমরা ক্লিক করি হোম, এটা হলো হোম, এটা ফর্ম, এটা টেবিল, এটা রিড মোড না, এটা ডিপ ট্যাগ। তাহলে দেখেন প্রত্যেকটাকে আলাদা আলাদা করে সিলেক্ট করা আছে। ক্লিয়ার? এই লিঙ্কটা কিন্তু একটু মানে একটু ঝামেলা আছে, কঠিন লাগে একটু। আর আজকে যে ক্লাসটা নিলাম সেটা একটু কঠিন হয়েছে, কিন্তু আপনাদের প্র্যাকটিস করা লাগবে। বুঝতে পারছেন তো সবাই? আমি তো আপনাদের বারবারই বলতেছি যে এখানে আপনারা 100% বুঝতে পারবেন না। এখানে আপনি জাস্ট হয়তো 60% বা 50% বুঝতে পারবেন, বাসায় যায় বাকিটুকু বাসায় বোঝা লাগবে। আর বাসায় যদি প্র্যাকটিস না করেন তাহলে ভুলে যাবেন, এগুলো বুঝতে পারবেন না কাজ। আর
আমি একটু মানে দ্রুত আগানোর চেষ্টা করবো, কারণ যে আমাদের সিলেবাস শেষ করা লাগবে। তা আপনারা হয়তো ভাবতে পারেন যে আমরা যদি না পারি তাহলে সিলেবাস শেষ করে লাভ কী, তাই না? তাই আমি যদি আবার একটু দ্রুত না আগাই, আমি কিন্তু দ্রুত আগাচ্ছি না, আস্তে আস্তে আগাচ্ছি। অন্যান্য ব্যাচে আমি 2 দিনে শেষ করি, আপনি 3 দিনে, একটু শিখেতে 3 দিন দিলাম। এখন এইভাবে যদি আমরা আগাই আস্তে আস্তে খুব ধীরে ধীরে, তাহলে দেখা যাবে যে আপনাদের মানে ভালো কিছু শিখতে পারবেন। ক্লিয়ার? সবাই একটু অ্যাক্টিভ থাকবেন, বাসায় যে একটু প্র্যাকটিস করবেন, তাহলে এই জিনিসগুলো ইজি বুঝতে পারবেন। আমি যে আপনাদের বলছিলাম যে প্রত্যেকটা জিনিসই বাসায় যে একটু করে প্র্যাকটিস করবেন। যারা যারা প্র্যাকটিস করছেন একটু, তারা কিন্তু আজকে ক্লাসটা ইজিলি সব কিছুই বুঝতে পারবেন। আর যারা একদমই দেখেন নেন, তারা কিন্তু বুঝতে সমস্যা হবে। তাই এটি আসলে নিয়ম। আপনি শুধুমাত্র ক্লাসের উপর ডিপেন্ড করলে আপনি সব কিছু শিখতে পারবেন না। ক্লিয়ার? তা মনে হয় আজকে অনেক হয়েছে, আমরা আজকে এই পর্যন্তই রাখি।